আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভাইয়া, তোমার মেজর বন্ধুর নাম্বারটা দাও তো। হঠাৎ এসে আকসার বলা এহেন কথা শুনে ইফানও ব্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, নাম্বার দিয়ে কি করবি? কথা বলবো। আকসার সোজা সাপটার জবাব শুনে ইরফান আর কিছু বলল না। আকসাকে নাম্বারটা বলতেই ও ফোনে ডায়াল করে নিয়ে নিজ ঘরে চলে গেল। মিসবা তখন বাইরে শাহাবুদ্দিন চাচার রঙের দোকানে এসে বসেছে বন্ধুদের নিয়ে। ক্যাডেট কলেজের সব বন্ধুরা ডিফেন্সে জয়েন করেনি। এদের মধ্যে অনেকে ব্যবসা করছে, না হয় অন্য চাকরি। মিসবা রাজশাহী ফিরলে বন্ধুদের সাথেই বেশি সময় কাটায়। আজও সন্ধ্যায় বাসায় আসা মাত্রই এক বন্ধু কল দিয়ে পুরনো আড্ডাস্থলে যেতে বলল। মেজবা সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে। বন্ধুদের সাথেই নানান কথাবার্তা আর হাসি ঠাট্টা চলছিল। মেজবার বিয়ের কথা শুনেছে ওরা, ওদেরকে ইনভাইট করা হয়েছে। মেজবা বিয়ে করেছে বলে ওরা ওকে খেপাচ্ছিল। বন্ধু মহলে এখন পর্যন্ত একমাত্র মেজবা আর ইরফানই সিঙ্গেল। এবার তো মেজবারও বিয়ে হয়ে যাচ্ছে। আসরের মাঝে হাসি রোল পড়ল। মেজবা বন্ধু মহলে বরাবরই একটু চুপচাপ এবং ভদ্র স্বভাবের। ও এই বিষয়ে তেমন কোনো কথা বলল না। হঠাৎই মেজবার ফোনের রিংটন বেজে উঠতেই ও ফোন বের করে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। এখানে হই হল্লোড় হচ্ছিল বলে ও উঠে কিছুটা দূরে নির্জন জায়গায় গিয়ে করো রিসিভ করে জিজ্ঞেস করলো, কে? আসসালামু আলাইকুম, আমি আকসা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলো। আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলে ফেলো। দেখা করা যাবে আপনার সাথে? সামনাসামনি বলে বেশি ভালো হতো। আপনি কি পারবেন দেখা করতে আগামীকাল? ইয়া শিওর। কোথায় দেখা করবে সেটা আকসা বলে দিল। মেজবা ওকে বলে কল কেটে দিল। মেজবার কণ্ঠস্বর তো স্বাভাবিকই মনে হলো আকসার কাছে। তাহলে কি মেজবা স্বেচ্ছায় এই বিয়েতে রাজি হয়েছে? সকাল সকাল আকসা তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। মেজবার সাথে দেখা করার কথা 10:30টায়। এখন বাজে 9:45। আকসার হাতে সময় কম। এদিকে আবার মেজবা নাকি দেরি করা পছন্দ করে না। সব কাজে টাইম টেবিল মেনটেন করে চলে। এই কথা আকসা একবার ওর বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিল, তাই এত তাড়া। আকসা চুল বাঁধছিল, তখনই ওর ফোনের রিংটন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো কলি ফোন করেছে। আকসা কল রিসিভ করতেই ওপাশ থেকে কলি বলল, কি খবর দোস্ত তোর? গতকাল তো দেরি হয়ে যাচ্ছিল বলেই তাড়াহুড়ো করে বাসায় ফিরতে হলো। এই জন্য পরে তোর সাথে কথা বলারও সুযোগ পেলাম না। সরি রে দোস্ত। ইটস ওকে। আমার খবর আর জানতে চাস না? নাজেহাল অবস্থায় আছি আমি। আকসার ফ্যাকাশে গলা শুনে কলি বুঝতে পারলো ব্যাপারটা। ওকে বলল, বুঝতে পারছি। গতকাল যখন শুনেছিলাম সেই মেজর মেশবা ইফতেখারের সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে, তখন বেশ অবাক হয়েছিলাম। এমন একজন মানুষের সাথে তোর বিয়ে ঠিক হলো যার সাথে কিনা তোর দ্বন্দ্ব চলে। তুই বা কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি, এটাই তো আমি বুঝলাম না। কিছুটা অনুভূতি আর বাকি পরিস্থিতি, এটাই ধরে নিতে পারিস। তার মানে বলি শোন না, আমার একটু মেজবার সাথে দেখা করতে হবে। বেবি পিঙ্ক কালারের ড্রেস পরেছি, ঠিক আছে নাকি চেঞ্জ করবো আমি বুঝতে পারছি না ঠিক। আকসা কথা ঘুরিয়ে অন্য কথায় গেল। কলি ধরতে পারলো না। ও বলল, যেটা পড়েছিস সেটাই ঠিক আছে, তোকে এই রংটাই দারুণ মানায়। তা মেজরের সাথে দেখা করতে যাচ্ছিস কি কারণে? ওনার সাথে জরুরি কিছু কথা ছিল। আকসা মেয়ে যাও কণ্ঠে জবাব দিল। কলি আরো কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই আকসা তড়িঘড়ি করে বলল, আমার লেট হয়ে যাচ্ছে রে দোস্ত, এখনই বের হতে হবে। আমি এসে তোকে কল করছি, হ্যাঁ? আর হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু গায়ে হলুদ। আম্মু কি বলেছিল মনে আছে তো? একদম ভোরে চলে আসিস আমাদের বাসায়, ব্যাগ গুছিয়ে আনিস। বিয়ে অবধি আমার সাথেই থাকবি। আন্টিকে বলে নিস। এখন রাখছি, হ্যাঁ, পরে কথা হবে। আকসা কল কেটে দ্রুত চুল পনিটেল বেনি করে নিল। বেনিটা সামনের দিকে এনে কাঁধের পাশ থেকে রেখে বুকের ওপরে ছেড়ে দিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপ গ্লস দিয়ে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়ল দ্রুত।
আকসা রিকশায় বসে আছে। ঢাকা শহরে যানজট, সে তো আর যে সে কথা নয়, এই যানজট ছাড়াতে কতক্ষণ লাগবে কে জানে। আকসা ছটফট করছে, দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে ও। উৎকণ্ঠা নিয়ে হাত ঘড়িতে সময় দেখলো 10:35 বাজে। মেজবা এতক্ষণে চলে এসেছে বোধহয়। রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলা লোকেদের কোনো কাজে দেরি হয় না, এতটুকু ওর ধারণাতে আছে। আকসা উদ্গ্রীব হয়ে এসব ভাবছিল, তখনই ওর ফোনের রিংটন বেজে উঠল। ও চটপট ব্যাগ থেকে ফোনটা বের করলো। স্ক্রিন অন করতেই দেখলো মেজবার নাম্বার থেকে কল এসেছে। আকসা ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ শোনা গেল, কোথায় তুমি? এত লেট হচ্ছে কেন? আকসা অস্থির কণ্ঠে বলল, রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছি, এজন্যই লেট হচ্ছে আসতে। আকসা শনাক্ত কথাটা বিড়বিড় করে বলে। ফোনের ওপাশ থেকে মেজবার গলা শোনা গেল, জানো জানো যখন ঢাকা শহরে এমন জ্যাম সচরাচর পড়বে, তাহলে টাইম মেনটেন করে চলবে না? এটুকু তোমার বোঝা উচিত না? জানতাম না এমন জ্যাম পড়বে। সরি, আপনি আর 10-15 মিনিটের মতো অপেক্ষা করুন প্লিজ, আমার আসতে বেশি সময় লাগবে না। মেজবা কোনো কথা বলল না, কলটা ঠাস করে কেটে দিল। আকসা উদ্গ্রীব দৃষ্টিতে সামনে দেখতে লাগলো। তখনই হঠাৎ যানজটের মাঝে একটা প্রাইভেট কারের পাশ ঘেঁষে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এগিয়ে আসলো। আকসা যেই রিকশায় বসেছিল সেটার কাছে। মেয়েটার হাতে একটা কঞ্চিতে ঝোলানো কতগুলো ফুলের মালা এবং ছোট বালতিতে অনেকগুলো গোলাপ। আকসাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল, আফু, ও আফু, কয়টা ফুল নেন না? নেন না আফু, দেখেন একদম সতেজ তাজা তাজা ফুল। এই বেলি ফুলের মালাগুলো দেখেন, এগুলো পরলে আপনারা খুব সুন্দর লাগতো। আকসা মেয়েটার মুখের দিকে তাকালো, তারপর একটা বেলি ফুলের মালা নিয়ে নিল। হঠাৎ আকসার মনে হলো দুটো গোলাপও নেওয়া যায়। সব সময় তো সাক্ষাতে ছেলেরা মেয়েদের জন্য ফুল নিয়ে আসে, আজ না হয় মেয়ে হয়ে আকসাই মেজবার জন্য ফুল নিয়ে গেল। হোক না একটু ব্যতিক্রম, মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম বিষয়ও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে। আকসা আরো দুটো গোলাপ নিয়ে মেয়েটার হাতে 200 টাকার একটা নোট ধরিয়ে দিল। মেয়েটা বাকি টাকা ফিরিয়ে দিতে চাইলেও আকসা ফেরত নিল না। ততক্ষণে যানজট ছেড়ে দিয়েছে। রিকশাওয়ালা মামাকে দ্রুত যেতে বলল আকসা। রেস্টুরেন্টটা রুফটপ, ভীষণ সুন্দর করে সাজানো। আকসা উঠে মেজবাকে কল দিল। প্রথমবার কল দেয়াতে কল রিসিভ হলো। আকসা ওকে জিজ্ঞাসা করলো, কোথায় আপনি? কর্নারের টেবিলে। আকসা কর্নারের দিকে যেতেই দেখলো মেজবা বসে আছে সেখানে। ওর পরনে একটা ব্ল্যাক ফর্মাল শার্ট এবং সিলভার ফর্মাল প্যান্ট, হাতে সেই ওল্ড মানি টাইম পিসটা। আকসা মিশিয়ে হেসে এগিয়ে গিয়ে মেজবার সামনে চেয়ারে বসতে বসতে বলল, সরি, অনিচ্ছাকৃত দেরি হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল। মেজবার চোখের কোণে মৃদু এক চিলতে হাসি, মুগ্ধ করার মতো। আকসা বিমোহিত হলো যেন। ওর সামনে কখনো মেজবাকে এভাবে হাসতে দেখেনি। লোকটার একটা গজদাঁত আছে, হাসলে দারুণ লাগে। আকসা বেশিক্ষণ ধ্যানে থাকতে পারল না। তার আগে মেজবা ওর হাতে টেবিলের পাশে রাখা একটা ফ্লাওয়ারের বুকে ধরিয়ে দিল। আকসা এতক্ষণ কথা বলার চক্করে ফ্লাওয়ার বুকেটা খেয়াল করেনি। সাদা রঙের র্যাপারে মোড়ানো বুকেতে হালকা পিঙ্ক কালারের কতগুলো গোলাপ ফুল অদ্ভুতভাবে আকসার পরিহিত ড্রেসের সাথে মিলে গেছে। মনে মনে ভীষণ উচ্ছ্বসিত হলো সে। মেজবা হাসি মুখেই বলল, আসলে প্রেমিক পুরুষ নই তো, এর জন্য জানো নেই প্রথম ডেটে কি ধরনের ফুল নিতে হয়। যে বুকেটাই কাস্টমাইজ করিয়ে এনেছে তোমার জন্য, প্লিজ টেক দিস। আকসা বুকেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই খেয়াল করলো বুকে এর ওপরে একটা সাদা রঙের লম্বা কার্ড সংযুক্ত। ছোট ছোট অক্ষরে সেখানে লেখা রয়েছে, ফর মাই বিউটিফুল ফিয়ান্সে। লেখাটা দেখে তো আকসার চক্ষু চড়ক গাছ। ভীষণ অবাক হয়েছে ও। মেজবার বোধ হয় ওর মনের ভাব বুঝতে পারলো, তাই মুচকি এসে বলল। ওটা আমি লিখেছি। আকসা বিমোহিত হলো। সবকিছু স্বপ্নের ন্যায় বোধ হতে লাগলো ওর কাছে।
ও মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার দিকে। মুখ ফুটে থ্যাংক ইউ বলল ও এর মাঝে। আকসার ধ্যান ভাঙলো মেজবার কথায়। মেজবা মেনু কার্ডটা আকসার দিকে এগিয়ে দিয়ে বলল, কি কি খাবে সিলেক্ট করো। কি কি খাবে মানে? কত খাবার খাবে আকসা? ও হতভম্ব হয়ে বলল, আপনি যা ইচ্ছে অর্ডার করুন। না, তুমি পছন্দ করো, তোমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আকসা ক্রমশই আকৃষ্ট হয়ে পড়েছে মেজবার সকল কথাবার্তা এবং কাজকর্মের প্রতি। মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হচ্ছে। মেজবা আসলেই জেন্টলম্যান। কত সুন্দরভাবে ওর পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে। সবাই তো এমন হতে পারে না। মেজবা আসলেই অন্যরকম। আকসা মেনু কার্ডটা ছুঁয়েও দেখলো না, মুখে শুধু বিড়বিড় করে বলল, চা কফি কিছু অর্ডার করে দিন। মেজবা বিরোধ করে বলল, বলো কি, চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি খাই না। দুপুরে 300 ক্যালোরির মতো খাওয়া পড়ে, এর বেশি খেলে অস্বস্তি হয়। এজন্যই তো তোমার শরীরের এই অবস্থা। চোখ মুখ একদম শুকিয়ে গেছে। পানি খানো ঠিক মতো। ওয়েট কত তোমার? 43 কেজি। আকসা আমতা আমতা করে কথাটা বলতেই মেজবা বলল, কাছাকাছি আন্দাজ করেছিলাম। শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, বেশি বেশি পানি খাবে। আকসা কি বলবে বুঝতে পারলো না। ফ্রেন্ডসের সাথে ডেটে এসে কেউ এভাবে স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়? মেজবা ইফতেখার দারুণ লোক তো। আকসার জন্য মেজবা এক গাদা খাবার অর্ডার করেছে। বার্গার, থাই স্যুপ, সুশি, ক্যাপাচিনো আর মিল্কশেক। এত খাবার দেখেই তো আকসার পেট ভরে গেছে। খাওয়া আরো বহুত দূরের কথা। এদিকে মেজবা ওকে কঠোরভাবে বলেছে যেন সব খাবার শেষ করে ওঠা হয়, অথচ নিজের জন্য শুধু ক্যাপাচিনো অর্ডার করেছে। লোকটা নাকি বাহিরের খাবার কম খায়। মেজবা এবার ক্যাপাচিনোয় চুমুক দিতে দিতে বলল, তুমি কিছু বলতে চাইছিলে? জি বলি তাহলে। ইয়া শিওর। আকসা বলল, আপনি কি এই বিয়েতে নিজ ইচ্ছায় রাজি হয়েছেন মিসবা? অবশ্যই। কোনো সন্দেহ আছে? আসলে আমি একটু দ্বিধান্বিত। এক সময় যেহেতু আমি আপনাকে রিজেক্ট করেছিলাম আর না বুঝে অপমানিত। ইটস ওকে, সেসব আমি মনে রাখিনি। আর যেহেতু তখন তোমার অল্প বয়স ছিল, যাই হোক, তুমি বিয়েতে রাজি হলে যে। আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে। কবে তৈরি হয়েছে আমার জানা নেই, তবে আছে যে এটা অস্বীকার করতে পারবো না। আর আব্বু আমাকে বোঝালেন, তাই রাজি হয়ে গিয়েছি। আকসা লজ্জা মিশ্রিত কণ্ঠে নত মুখে কথাগুলো বলল। মেজবা এর কথা শুনে শুধু বলল, আচ্ছা ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম সম্বোধনটা শুনে চমকে উঠল আকসা। বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো। তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে মেজবাকে পুনরায় জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি এত সহজেই রাজি হয়ে গেলেন কেন মিসবা? মেজবা মৃদু হেসে বলল, সত্যি বলতে, তোমাকে আমি একসময় ভালোবাসতাম। সে ভালোবাসাটা এখনও রয়ে গেছে, তাই আর না করতে পারিনি। আকসাকে এখনো ভালোবাসে মেজবা। কেমন অকপটে স্বীকার করে নিল। আকসার মনে যেন অজস্র প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো। আরো আধ ঘন্টার মতো মেজবার সাথে নানান বিষয়ে কথা হলো। এর মাঝে মেজবা আকসাকে এই রুফটপের এক কোণে দাঁড় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর কিছু ফটো তুলে দিল। আকসার কাছে সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হলো। যাওয়ার জন্য ওরা টেবিল থেকে উঠতেই আকসার হঠাৎ কিছু একটা মনে পড়লো। ও দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবার সামনে ধরে লাজুক হেসে বলল, ফুলগুলো আপনার জন্য এনেছিলাম, নেবেন প্লিজ? শিওর। মেজবা ফুল হাতে নিতেই আচমকা ফুলগুলো হাত থেকে পড়ে গেল। মেজবার পা বাড়াতেই ওর পায়ের নিচে পড়ে পিষ্ট হলো। আকসার মন খাখা করে উঠল। মেজবা ওকে সান্ত্বনা দিতে অদ্ভুতভাবে হেসে বলল, ফুল পায়ের নিচে বেশি গেলেই কি অনিচ্ছাকৃত ঘটেছে। থাক, মন খারাপ করো না। এমন ফুল হাজারও পাওয়া যাবে, আবার দিও না হয়। রেস্টুরেন্টের বাইরে এসে মেজবার কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় বসেছিল আকসা। ওর মন খারাপ ছিল কিছুটা। মেজবাকে এত ভালোবেসে ফুল দিল, অথচ ফুলটা নষ্ট হয়ে গেল। ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। এমনটা না হলেও পারত। এই নিয়েই হতাশ করছিল ও।
যদিও মেজবা বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি, আবার দিতে, কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেয়া ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না। ফুল তো হাজারও পাওয়া যাবে, কিন্তু আকসা যেটা শখ করে মেজবার জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে? সবচেয়ে বড় কথা, সময় তো আর ফিরে আসে না। যে সময়টা কেটে গেছে সেটাকে শত চেষ্টাও ফেরানো যাবে না। যদি তাই হতো তাহলে বোধহয় পৃথিবীতে বিশ্বযুদ্ধ হতো না, জার্মান রাশিয়ার সংঘর্ষ লাগতো না, হিরোশিমায় বিস্ফোরণও ঘটতো না। আকসা এসব ভাবছিল তখনই ওর ফোনে টুংটাং মেসেজ আসার আওয়াজ পাওয়া গেল। ফোনটা আকসার হাতেই ছিল। ও তুলে নিতেই দেখতে পেল মেজবার মেসেজ। মেজবা ওর নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে। সরি ফর দ্য লাস্ট মোমেন্ট। ফুলগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে দিইনি। আই নো তোর মন খারাপ হয়েছে। তোমাকে মন খারাপ দেখতে ভালো লাগে না, সবসময় হাসি খুশি থাকবে। বাই দ্য ওয়ে, ইট ওয়াজ এ বিউটিফুল ডে টুডে। হি লুকড সো বিউটিফুল। মেসেজটা পড়া মাত্রই আকসার সকল মন খারাপ হাওয়ায় উবে গেল। ওর ঠোঁটের কোণে স্বয়ংক্রিয়ভাবে এক রাশ হাসি হেসে এসে জমা হলো। আকসা মেজবার মেসেজের রিপ্লাইতে থ্যাংক ইউ লিখলো। মেজবা তাতে একটা লাভ রিয়াক্ট দিয়ে রাখলো। আকসা যেন আকাশে উড়ছে প্রজাপতির ন্যায় ডানা মেলে। কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনে প্রথমবার প্রেমে পড়লে ডানা মেলে ওড়ে, মনে অজস্র অনুভূতি এসে জমা হয়। ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে থাকে। আকসের ক্ষেত্রেও তেমনই হচ্ছে। ও মেজবার প্রেমে ক্রমশই হাবুডুবু খেতে লাগলো। জীবনেই প্রথম কারো প্রেমে পড়েছে। জীবনের 22টা বসন্ত পার হওয়ার পরে আকসার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত সেই প্রেম হলো। সে কি আর যে সে কথা, আজ আকসাকে কলি এসে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আকসা নিজেও সুন্দর মেহেদি পরতে পারে, তবে নিজের বিয়েতে নিজে মেহেন্দি পরা খুবই ঝামেলার কাজ। কলি মেহেন্দি পরা ছিল আর আকসা 2 হাত মিলে বসেছিল। আকসা মেজবাহার কথা ভেবে মনে মনে হাসছিল। ব্যাপারটা খেয়াল করে কলি বলল, কি রে, কি হলো তোর? এভাবে পাগলের মতো হাসছিস কেন? আকসা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো। প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝি? কলি প্রথমে আকসার কথা বুঝতে পারল না, পর মুহূর্তেই ধরতে পেরে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করলো, তুই প্রেমে পড়েছিস? হুম। কার? কার আবার? যার সাথে বিয়ে হচ্ছে তার। মেজবা ভাইয়ার? হুম। আকসা লাজুক হেসে জবাব দিতেই কলির চোখ বড় বড় হয়ে গেল। ও অবাক হয়ে বলল, তুই মেজবা ভাইয়ার প্রেমে পড়েছিস? কবে, কিভাবে? প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না। সৃষ্টিকুলে মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে। আসলে প্রেমে পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার উপর। মানুষ না বড়ই অদ্ভুত। কারো কারো প্রেমে পড়তে বছর 2 সময় লেগে যায়, আবার কারো 2 দিন। কলি হা করে তাকিয়ে থাকে। আকসা পুনরায় বলে, মেজবার প্রতিটা কাজকর্ম, কথাবার্তার কেয়ার আমায় ওনার প্রতি আকৃষ্ট করতে বাধ্য করেছে। উনি এত সুন্দর করে কথা বলে, আর ওনার ওই হাসিটা যে কাউকে সহজেই ঘায়াল করে ফেলতে পারে। ওনার ওই হাসিতেই তো অর্ধেক মরেছি আমি। আমি মেজবার প্রেমে পড়ে গিয়েছি কলি। এখান থেকে ফেরার আর কোনো উপায় নেই, আর আমি ফিরতেও চাই না। মেজবা ভাইয়া তোকে এত সহজে মেনে নিল? মানবেন না কেন? উনি তো আমাকে এখনো ভালোবাসেন। উনি নিজে বলেছেন আমাকে। আকসা ধীর আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল। আজ রাতে আকসার সাথে কলি ঘুমিয়েছে। আগামীকাল গায়ে হলুদ, এরপর বিয়ে। আকসাদের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে। বাইরে লোক সমাগম অনেক। তবে আকসা কোণে বিদায় ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়েছেন। যদিও আকসার এখন ঘুম আসছে না, নানান স্বপ্নে বিভোর ও মেজবাহাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখছে ও। ভেবে রেখেছে বিয়ের পর মিসবার সাথে ট্যুর দেবে। এটা বোধহয় প্রতিটা মেয়েরই স্বপ্ন। কলি ঘুমিয়েছিল, এদিকে আকসা অন্ধকার ঘরময় পায়চারি করছিল। তখনই হঠাৎ ওর মনে হলো মেজবাকে একটা কল দেয়া যাক। লোকটা জেগে আছে নাকি? শুনেছে আমার অফিসারগণ রাতে দ্রুত ঘুমিয়ে যান, রাত জাগার অভ্যেস তাদের থাকে না।
তবুও মনের মধ্যে একরাশ আশা নিয়ে আকসা মেজবাহকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিল। লিখলো, আছেন? আকসা একবার ফোনের সময়টা দেখলো, রাত 12:30 তখন। মেসেজ দিয়েছি কেবলই, 2 মিনিট পরেই মেসেজটা সিন হয়ে রিপ্লাই আসলো। হ্যাঁ বলো। কি করছেন? ল্যাপটপে কাজ করছিলাম কিছু। তুমি? পায়চারি করছিলাম। এখন আপনি ফ্রি? হ্যাঁ এখন ফ্রি। আকসা অনেকক্ষণ দোনা মোনা করে ইতস্তত হয়ে টেক্সট লিখলো। আপনার সাথে কলে কথা বলা যাবে এখন? ইয়া শিওর। আকসা খুব খুশি হলো। তৎক্ষণাৎ ব্যালকনিতে যেয়ে মেজবাকে কল দিল হোয়াটসঅ্যাপে। মেজবা কল রিসিভ করতেই আকসা বলল, রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। তুমি? রাতে খাওয়ার অভ্যাস নেই আমার। কেন? এমনি একবেলার বেশি খেতে পারি না আমি, শুধু দুপুরে খাই। এভাবে অনিয়ম করলে চলবে? ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কিছুই হয় না আমার, একদম স্ট্রং আছি। আচ্ছা আচ্ছা। আকসা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতে মেজবা বিপরীতে বাক্যটুকু আওড়ালো। আকসা মেজবার কণ্ঠস্বর শুনে ফোনটা কানের সাথে একদম মিশিয়ে নিয়েছে। মেজবার কণ্ঠস্বর এত সুন্দর, ফোনে আরো মারাত্মক শোনায়। আকসা ফোন 2 হাতে চেপে ধরে রেখে বিড়বিড় করে বলল, ভয়েসটা এত বেশি সুন্দর কেন? কথাটা খুব একটা জোরে বলেনি আকসা, এমন ভাবে বলেছে যেন ফোনের ওপাশে মেজবা শুনতে না পায়। তবে ওকে হতভম্ব করে দিয়ে মেজবা ওপাশ থেকে বলে উঠল, তাই নাকি? জি। আকসা কাপা স্বরে জিজ্ঞেস করলো। মেজবা বলল, ভয়েস সুন্দর? হুম। আকসা লজ্জা পেল। মেজবা বলল, তোমার ভয়েসও সুন্দর, অনেক সফট। আকসা লজ্জার মাত্রা বেড়েই চলল। মেজবা অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞাসা করলো, হাতে মেহেদি পড়েছ? জি, আপনার নামও লিখেছি। ফটো দাও তো। আকসা দৌড়ে ঘরের ভেতরে গিয়ে আলো জ্বালিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাকে পাঠিয়ে দিল। মেজবা ফটোটা দেখলো। হাতের উপরে এবং তালুতে মেহেন্দি দিয়ে সুন্দর করে নকশা করা, তালুর মাঝখানে ছোট্ট করে লেখা মেজবা। মেজবা ফটোতে একটা লাভ রিয়াক্ট দিয়ে ফেলে রাখলো। আকসা কি মনে করে ওকে বলল, আপনার গানের গলা না ভীষণ সুন্দর, শোনাবেন আমায় গান? এখন? জি। কিভাবে? ভিডিও কলে। আকসা কোনো কিছু না ভেবেই বলে দিল। ওর মাথায় ভূত চেপেছে, মেজবার গলায় গান শুনবে এখন। ভীষণ মিস করছে, ওর সেদিনের গানের সুর ভুলতেই পারছে না। মেজবা একটু ভেবে চিনতে বলল, ওকে, গিটার নিয়ে আসছি আমি। বর্তমানে আমি শার্টলেস রয়েছে, কিছু পড়ে আসছে। তুমি 5 মিনিট লেট করে কল দাও। বাব্বা, লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না। আকসা ক্ষণিক হাসলো। ও গুনে গুনে 5 মিনিট অপেক্ষা করে এরপর মেজবাকে ভিডিও কল দিল। মেজবা কল রিসিভ করার আগেই আকসা ওড়না ঠিক মতো গায়ে জড়িয়ে নিল। চুলগুলো বেনি করে ছিল, সেগুলো সামনে এনে ফেলে রাখলো। মেজবা কল রিসিভ করতে আকসা দেখলো লোকটা ঘরের এক কোণে ফ্লোরের ওপাশে বসে আছে। তার হাতে সেই সুন্দর গিটারখানা। মেজবার পরনে একটা কালো রঙের স্যান্ডো গেঞ্জি এবং হালকা জলপাই রঙা পকেট প্যান্ট। মেজবা কোনো কথা না বলে ফোনটার সামনে কিছু একটার ওপরে হেলান দিয়ে রেখে গিটারে সুর তুলতে শুরু করলো। আকসা এক ধ্যানে তাকিয়ে রইল ক্যামেরার দিকে। গানের সুরের ঝংকার উঠল। ধীরে ধীরে মেজবা গাইতে শুরু করলো,
মেজবা চোখ বুজে গিটারি ক্রমাগত সুর তুলে গানটা গাইছে। গলার জোর ক্রমশই বাড়ছে ওর। ফোনের এপাশে আকসা গালে হাত ঠেকিয়ে বসে মুগ্ধ হয়ে দেখছে মেজবাকে। এত সুন্দর করে কিভাবে গাইতে পারে একটা লোক। আকসার মনে হলো মেজবা বুঝি ওকে ডেডিকেট করে গানটা গাইছে। ও বিমোহিত হয়ে হচ্ছে বারবার। এক দৃষ্টিতে খেয়াল করে মেজবার গিটারে রাখা অনবরত নড়তে থাকা হাত, ওর বন্ধ করে রাখা চোখ, তীর তীর করে নড়তে থাকা ঠোঁট, আর গান গাওয়ার ফলে বারবার গলার মাঝ বরাবর উঁচু হয়ে ওঠা অংশটা দেখে ঢোক গিলে ফেলল। আকসা বিড়বিড় করে মুগ্ধ গলায় বলল, এত সুন্দর করে গাইতে পারেন কিভাবে মেজবা? আকসার গায়ে হলুদ শেষ হলো আজ। কাঁচা হলুদে আকসার অ্যালার্জির সমস্যা আছে। এর জন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করতে সামান্য হলুদ দেওয়া হয়েছে ওকে। আকসার আম্মু কাউকে তার মেয়ের গায়ে হলুদ ছোঁয়াতে দেননি। ছাদে হলুদ গোসল দেওয়ার পরে আকসা ঘরে এসে আরও একবার ভালোভাবে গোসল সেরেছে। কলি বসে আকসার গয়না এবং বাকি সবকিছু গুছিয়ে রাখছিল। দুই পরিবারের একত্রে শপিংয়ে যাওয়ার কথা থাকলেও অতিরিক্ত তাড়া থাকার কারণে তার হয়ে ওঠেনি। খুব তাড়াহুড়ো করেই দুই পরিবার আলাদাভাবে শপিং করেছে। মেজবার কাজিনরা এসে আকসার বিয়ের ডালা দিয়ে গেছে। সেগুলোই খুলে দেখছিল কলি আর আকসার মা খালারা। খালামণি আকসাকে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে বড় বোনকে বললেন, বিয়ের সময় বোধ হয় প্রতিটা মেয়েরই অতিরিক্ত উজ্জ্বলতা বেড়ে যায়, তাই না আপা? দেখো, গায়ে হলুদ দেওয়ার পর থেকে আমাদের আকসার রূপ যেন আরও বেশি উথলে পড়ছে। চোখ ধাঁধানো সুন্দর লাগছে ওকে। এই জন্যই বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দেওয়া হয়। থুথু, কারো যেন নজর না লাগুক। আকসা চুল আঁচড়াচ্ছিল। খালামণি বিছানা থেকে উঠে এসে ওকে থামিয়ে দিয়ে নিজে ওর চুল ভালোভাবে মুছে আঁচড়ে দিলেন। আকসাকে জিজ্ঞেস করলেন, ওদের দেওয়া বিয়ের সব কিছু তোর পছন্দ হয়েছে মা? জি খালামণি, ভীষণ পছন্দ হয়েছে। আগের কালে তো সবাই বিয়েতে লাল না হয় খয়েরি শাড়ি পরতো, আমরাও সবাই তাই পরেছি। কিন্তু তোর শ্বশুর বাড়ি থেকে তোকে হালকা গোলাপি রঙের শাড়ির দুপট্টা দেওয়া হয়েছে। ব্যাপারটা আসলেই অন্যরকম। তোকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে। আকসা লজ্জা পেল একটুখানি, অগোচরে লাজুক হাসলো। খালামণি বিছানার ওপর থেকে কাতান বেনারসি শাড়িটা এনে আকসার গায়ে জড়িয়ে ধরে দেখতে লাগলেন। পেছন থেকে কলি বলল, তোকে মারাত্মক সুন্দর লাগছে আকসা, মানতেই হবে। তোর শ্বশুরবাড়ির মানুষের পছন্দ আছে, এই জন্যই তো তোকে পছন্দ করে সেই বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে। আকসার শাড়ি, ওর বিয়ের সাজগোজ আর শ্বশুরবাড়ির প্রশংসা এসব নিয়ে টুকটাক অনেক কথা হলো। আকসা মুখে কিছু না বললেও মনের মাঝে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হতে লাগলো ওর। আগামীকাল ওর বিয়ে। আকসা এখনো বিশ্বাসই করতে পারছে না। বারবার মেজবার কথা মনে করে লাজুক হাসছে। এরই মধ্যে আকসার আব্বু ভিডিও কল দিলেন। আকসা কল রিসিভ করতেই ওপাশ থেকে ইসহাক খন্দকার বললেন, কি খবর আম্মু, সব ঠিকঠাক? জি আব্বু, সব ঠিকঠাক আছে। ইসহাক খন্দকার হাসলেন মেয়ের মুখটা দেখে। তারপর আবেগ মাখা কণ্ঠে বললেন, বিশ্বাসই হচ্ছে না, আমার ছোট মেয়েটা বড় হতে হতে কবে যে এত বড় হয়ে গেল। কাল নাকি তার বিয়ে। আমার মেয়েকে কোণে সাজিয়ে দেখব। পিতা হিসেবে এর চাইতে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে? ইসহাক খন্দকারের চোখের কোণে চিকচিক জল জমা হলো। সেটা খেয়াল করে আকসার মনটা হু হু করে কেঁদে উঠল। ও মুখ ফুটে কিছু বলতে পারল না। ইসহাক খন্দকার পুনরায় বললেন, আগামীকাল বউ সেজে আমাকে কল দিও আম্মু, তোমাকে দেখব। আচ্ছা আব্বু। আকসা প্রত্যুত্তর করতে ইসহাক খন্দকার বললেন, ফোনটা তোমার আম্মুকে দাও তো। আকসা ফোনটা ওর মায়ের হাতে দিয়ে ব্যালকনিতে চলে গেল। এখনো সেখানে দাঁড়িয়ে আব্বুর কথা ভেবে খুব করে কাঁদবে। এই কান্না কেউ এসে দেখে যাবে না। আব্বুকে এই মুহূর্তে ভীষণ মিস করছে ও। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়েও মানুষটাকে পাশে পাচ্ছে না। অবশ্য উপায়ন্তর নেই,
থাকলে তার আব্বু নিশ্চয়ই এতক্ষণে দেশে ছুটে আসতেন। রাত তখন প্রায় 11টা। বাড়িতে অনেকেই জেগে আছে। কলি আজও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আগামীকাল ওর অনেক দায়িত্ব। আকসার তৈরি হওয়ার পর সব কার্যক্রম ঠিক ওকেই দেখতে হবে। এদিকে আকসার চোখে ঘুম নেই, যদিও ওর আম্মু ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন, যেহেতু আগামীকাল অনেক ধকল যাবে, কিন্তু আকসার ঘুমাতে পারছে না। আগামীকালের কথা ভাবছে, কি হবে না হবে কে জানে। আকসার একদিকে এক্সাইটমেন্ট কাজ করছে, অপরদিকে মন খারাপও হচ্ছে অনেক। বিয়ে করে এই চেনা ঘর চেনা মানুষদের ছেড়ে চলে যেতে হবে। আম্মুকে ছাড়া তো একটা দিনও থাকতে পারে না আকসা, আর ভাইকে ছাড়া ওর দিনই চলে না। থাকবে কিভাবে তাদের সবাইকে ছেড়ে? আকসা একবার সেই হালকা গোলাপি রঙের বেনারসি শাড়িতে নিজেকে কল্পনা করে নিল। ওর হঠাৎ মেজবার কথা মনে পড়ল। লোকটার সাথে শেষ গতকাল রাতে সেই যে কথা হলো, এরপর আর যোগাযোগ করা হয়নি। আকসা ফোনটা তুলে নিয়ে মেজবাকে একটা টেক্সট দিল, লিখলো, আছেন আপনি? 5 মিনিট পরে টেক্সটের রিপ্লাই আসলো। হ্যাঁ আছে, বলো। কি করছেন? একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম। আমি কি ডিস্টার্ব করে ফেললাম নাকি? নো, কথা শেষ, এখন ফ্রি আছে। আকসা জিজ্ঞেস করলো, ফোন কল? ওকে। আকসা কল দিল। মেজবা রিসিভ করতেই ও জিজ্ঞেস করলো, গায়ে হলুদ হয়েছে আপনার? হ্যাঁ, জাস্ট ফর্মালিটি, নাথিং এলস। আকসা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ফর্মালিটি কেন? অ্যাকচুয়ালি আমার গাছে হলুদে অ্যালার্জি। কি বলেন? আমারও তো হলুদে অ্যালার্জি। কি মিল আমাদের! হোয়াট আ কোইন্সিডেন্স! ওহো। মেজবা ওকে জিজ্ঞাসা করলো। আকসা একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, এখনই বলবো? হ্যাঁ বলতে পারো, আগে থেকে শুনে রাখা ভালো। আকসা এবার গড় গড়িয়ে বলতে লাগলো, জানেন, আমার না খুব ট্যুর দেওয়ার ইচ্ছে আছে। আমি কখনো তেমন রাজশাহীর বাইরে যাইনি। আমার গণ্ডি বরাবরই এই রাজশাহী শহর অবধি। আম্মু সবসময় বলতেন বিয়ের পর হাজব্যান্ডের সাথে ঘুরবে, এজন্য আমার স্কুল কলেজের সব ট্যুর ক্যান্সেল করে দিতেন। তাই আমার ইচ্ছে আছে বিয়ের পর হাজব্যান্ডের সাথে ট্যুর দেব, অনেক জায়গায় ঘুরবো। সবার আগে সাজেক যাব। ওই যে ট্রাভেল ব্লগাররা আছে না, তাদের অনেক ভিডিওতে দেখেছি আমি সাজেক নাকি স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। ওখানে খুব কাছ থেকে মেঘ দেখা যায়। আমিও মেঘ ধরতে চাই। এরপর যাব সেন্ট মার্টিন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ নাকি ওটাই। জীবনে একবার হলেও ওখানে যাবই আমি। তবে বাইরের দেশে ঘুরে দেখার সেরকম কোনো পরিকল্পনা নেই। আগে নিজের দেশটা ভালো করে ঘুরে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি? মেজবার প্রশ্নে আকসা মনে করার চেষ্টা করতে লাগলো। তারপর হঠাৎ ওর মনে পড়তেই বলল, পড়াশোনা তো কন্টিনিউ করবই, তবে আমার শখ বই নিয়ে কিছু করা। আসলে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এবং বই নিয়ে অনেক ঘাটাঘাটিও করা হয়। এই জন্যই ভেবেছি এই দিকটা নিয়েই কিছু একটা করব। বইয়ের প্রোডাকশন শুরু করতে পারি সম্ভবত। আমি নিজের জন্য কিছু করতে চাই। আপনি কি আমায় করতে দেবেন মেজবা? ইয়া শিওর, কেন দিব না? ফোনের ওপাশ থেকে মেজবা মৃদু হেসে কথাটা বলতে আকসা নিশ্চিন্ত হলো। যাক, মেজবা অন্তত কিছু পুরুষদের মতো ফ্যাসিস্ট স্বভাবের নয়। মেজবার সাথে আরো টুকটাক কিছু কথা হলো আকসার। শেষে মেজবা বলল, এখন তাহলে ঘুমিয়ে পড়ো, আগামীকাল অনেক ধকল যাবে, সেগুলো সামনের মতো এনার্জি থাকতে হবে। ঘুম ভালো না হলে ক্লান্তি থেকে যাবে। আগামীকালের জন্য বেস্ট অফ লাক। মেজবার কথায় আকসা খুশি মনেই ঘুমাতে গেল, মনে হাজারটা স্বপ্নের বুনন নিয়ে। আকসাকে পার্লারের মেয়েরা সাজাতে এসেছে, বরযাত্রী নাকি আর ঘন্টা খানেকের মধ্যে চলে আসবে। আকসাকে শাড়ি পরিয়ে মেকআপ করানো হচ্ছে। আকসা শুরুতে বলেই দিয়েছে অতিরিক্ত মেকআপ না করাতে। সেই মোতাবেক ওকে একটা ন্যাচারাল লুক দেওয়া হচ্ছে। লিপস্টিক পরিয়ে দোপাট্টা মাথায় উঠিয়ে দিতেই আকসার সাজ সম্পূর্ণ হলো। ও ড্রেসিং টেবিলের সামনে বসে আগেই ওর আব্বুকে কল দিল। ইসহাক খন্দকার ভিডিও কলে মেয়েকে কনে সাজে দেখেই কেঁদেই ফেললেন। আকসারও চোখে জল আসলো। ও কান্নারত শহরে বলল, কেঁদো না আব্বু, দেখো তো আমার সুন্দর লাগছে। ইসহাক খন্দকার চোখ মুছতে মুছতে বললেন, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আম্মু, একটা পুতুল বউ লাগছে। আকসা হাসলো।
অনেকটা সময় ওর আব্বুর সাথে কথা বলল। এর মধ্যে কলি এসে আকসার নিকানামার ফ্রেমটা এক পাশে সরিয়ে রেখে গেল। আকসাকে দেখে ঘরে বসিয়ে কতগুলো ছবি তুলল ও। এরই মাঝে ঘরের মধ্যে অনেক মানুষের ভিড় জমে গেছে বউকে দেখার জন্য। আকসার অস্বস্তি হতে লাগলো। এত মানুষের ভিড়ে ওর দম বন্ধ হয়ে আসলো। কলি মেয়েটা সবচেয়ে ভালো বোঝে ওকে। ওর অস্বস্তি টের পেয়ে কলি একে একে সবাইকে অনুরোধ করে ঘরের বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আকসার কাছে আসতেই ও জিজ্ঞাসা করলো, বাইরে কি অবস্থা? হই হুল্লোড় চলছে খুব, সবাই বরযাত্রীর অপেক্ষা করছে, সবাই এখনই চলে আসবে। আকসা ঘরময় অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন অস্থিরতা বাড়তে লাগলো ওর। নতুন জীবনের সূচনা হতে চলেছে, এইটা তো আর সামান্য বিষয় নয়। আকসাকে কলি বলল, শান্ত হ দোস্ত, এভাবে নার্ভাস হয়ে পড়লে কবুল বলবি কিভাবে? নার্ভাস হতে যাচ্ছি না কিন্তু। আকসা পুরো কথা শেষ করতে পারলো না, তার আগেই বাইরে থেকে হই হই হইরই শোনা গেল। এই বর এসেছে, বর এসেছে, এই বর এসে গেছে, এই বর এসে গেছে। আকসার নার্ভাসনেস আরো বেড়ে গেল। এরই মধ্যে দরজায় টোকা দিয়ে কে যেন বলল বউকে স্টেজে নিয়ে যেতে। আকসা এক একটা কদম ফেলে যেন এগিয়ে চলেছে তার স্বপ্নের দিকে। স্টেজের কাছাকাছি এগোতেই দেখতে পেল মেজবা একটা সাদা পাঞ্জাবি পরিহিত বসে আছে সেখানে। মিসবা শেরওয়ানি পছন্দ করে না, তাই মেয়ে পক্ষের তরফ থেকে পাঞ্জাবি দেয়া হয়েছে। স্টেজটা খুব সুন্দর করে সাজানো, বরকনের বসার জায়গা আলাদা, তাদের সামনে একটা ফুলের পর্দা টানানো। আকসাকে কোলি নিয়ে বিপরীত পাশে বসালো। এই পাশ থেকে আকসা মেজবাকে দেখতে পাচ্ছে না, আর না তো মেজবা ওকে দেখতে পাচ্ছে। হঠাৎ করে আকসার হাত কাঁপতে শুরু করেছে। নার্ভাসনেস বেড়েই চলেছে ওর। বুক ধুকপুক ধুকপুক করেই কাঁপছে। আশেপাশে মানুষ অনেক, তবে ওর সেদিকে কোনো খেয়ালই নেই। এত হই হল্লোর মাঝেও আকসা নিজ ধ্যানে হারিয়েছে যেন। ও ওর আম্মুকে খুঁজছে, কিন্তু তাকে আশেপাশে দেখা গেল না। হয়তো ব্যস্ত কোথাও। কলি এসে বসেছে আকসার পাশে, শক্ত করে ওর হাত চেপে ধরে রেখে সামলাচ্ছে ওকে। আকসার দোপাট্টা মুখ অবধি ঢেকে রাখা। সবাই বউকে দেখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, তাদের চোখে মুখে কৌতূহল। আকসার চাচা চাচি, মামা মামি এবং ফুপুরা প্রায় সবাই উপস্থিত আছেন সেখানে। কাজী সাহেব এসে স্টেজে বসলেন, তার হাতে নিকানামা। কাজী সাহেব বললেন, বিয়ে পড়ানো শুরু হবে এখন। তখনই হঠাৎ সবাইকে হতবাক এবং বিস্মিত করে দিয়ে এপাশ থেকে মেজবা কর্কশ স্বরে জোরে বলে উঠল, এ বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? বলে কি? সবাই হতভম্ব। হঠাৎ বিয়ের আসরে বর এমন কথা বলছে কেন? কেউ কিছুই বুঝতে পারছে না। অবাক চোখে একে অপরের মুখ চাওয়াচাই করছে। আকসার ভাই ওর পাশেই দাঁড়িয়েছিল। ইরফান উঠে ও পাশে গিয়ে মেজবার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে নিচু স্বরে উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? মেজবা হাতের সফেদ রুমালটা শুভ্র পাঞ্জাবির পকেটে রেখে গম্ভীর গলায় পাল্টা প্রশ্ন করলো, আন্টি কোথায়? আম্মু তো ওপাশে পর্দার আড়ালে। আন্টির সাথে আমার কিছু জরুরি কথা আছে। এখন? ইরফান অবাক হয়ে প্রশ্নটা করতে মিসবা বিনা দ্বিধায় জবাব দিল, হ্যাঁ এখনই। কথাটা না বলে বিয়েটা করতে পারবো না, দ্যাটস ওয়াই। আচ্ছা ঠিক আছে, তুই আয় আমার সাথে। মেজবা ইরফানের সাথে উঠে গেল আসর ছেড়ে। আকসা বিপরীত পাশে বসেছিল ঘোমটা টেনে। কিছু কথা কানে আসছিল ওর, তবে সব কথা স্পষ্ট নয়। ও বসে ভাবছে মেজবার হঠাৎ কি হলো। বুক ধুকপুক করছে ওর। এমন শুভ মুহূর্তে কোনো অশনি নয় তো। আয়েশা বেগম মেয়ের বিয়ে উপলক্ষে আজ একটা জলপাই রঙের শাড়ি পরেছিলেন। ভীষণ খুশি ছিলেন তিনি। ঠোঁটের কোণ থেকে হাসি রেখা সরছিলই না। তবে এখন এই মুহূর্তে তার ঠোঁটের কোণে সে হাসি রেখা আর নেই, বরং চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মুখটা কালো হয়ে আছে একদম। মেজবা সবে তার সাথে কথা শেষ করে বিয়ের আসরে ফিরেছে। আয়েশা বেগম ইরফানকে ডেকে বললেন কাজীকে যে বলতে, এখনই বিয়ে পড়াতে। ইরফান দ্রুত গিয়ে কাজীকে
এবার বিয়ে পড়ানোর কথা বলল। মেজবার মুখ একদম শান্ত। কিছুক্ষণ আগের যে বীরত্বটা ছিল চোখে মুখে সেটা এখন আর নেই। ফুলের পর্দার এপাশ থেকে আকসা স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, কোনো ঝামেলা হয়নি অন্তত। বিয়ে পড়ানোয় একটু তাড়াহুড়ো করা হলো, যেহেতু অনিচ্ছাকৃতভাবে একটু দেরি হয়ে গেছে। আকসা ধীরে সুস্থে কবুল বললেও মেজবা এক নাগারে টানা কবুল বলল। আকসা অপেক্ষা করছিল মেজবার জন্য যে বিয়েটা হওয়া মাত্রই মেজবা উঠে এসে ফুলের পর্দা সরিয়ে ওর ঘোমটা খুলে সর্বপ্রথম মুখ দেখবে। তবে এমন কিছুই হলো না। বিপরীত পাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। আকসা একটু অবাক হলো। সবার আগে তো মেজবারই ওর মুখ দেখার কথা। এইটাই তো নিয়ম। এমন নয় যে মেজবা এই নিয়মটা জানে না, বরং খুব ভালোভাবেই জানে। কারণ আসরে আসার সঙ্গে সঙ্গেই মেজবার কাজিনদের মধ্যে থেকে কে যেন মেজবাকে প্রথমে আকসার মুখ দেখার কথা বলেছিল। আকসার পাশে কলি ওর কাঁধে হাত রেখে বসে আছে। কলির পাশে মুখ দেখার সেই সজ্জিত আয়না এবং নিকানামার ফ্রেমটা রাখা হয়ে রয়েছে। কথা ছিল বিয়ের শেষে এই আয়নায় নব্য স্বামী স্ত্রী একসাথে মুখ দেখবে এবং নিকার নামার ফ্রেমে স্বাক্ষর করবে, যা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সুন্দর সাক্ষী হয়ে থাকবে। আকসা কলির ওড়নাটা টেনে ধরে ওকে আরো পাশে এগিয়ে এনে ফিসফিস করে জিজ্ঞেস করলো, মেজবা এখনো সামনের পর্দা তুলছেন না কেন কলি? উনি কি শোনেননি পর্দা সরিয়ে মুখ দেখার কথা? সবাই তো এখানে নানান কথা বলা বলি করছে, আমার না ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছে। কলি পড়ল বিড়ম্বনায়। হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছে না ও। প্রথমত শুরুতেই বিয়ের আসরে এমন একটা বিঘ্ন ঘটল। ওর হবু দুলাভাই বিয়ে করার আগে বাসর ছেড়ে উঠে গিয়ে নিজের হবু শাশুড়ির সাথে কি যেন কথা বলে আসলেন, তা কেউ জানে না। শুধুমাত্র আকসার আম্মু, ওর ভাই ইরফান এবং মেজবা জানেন। কলি আকসাকে বলল, দাঁড়া, আমি উঠে গিয়ে দেখে আসি। কলি দ্রুত উঠে বিপরীত পাশে চলে গেল। কলি যখন ফিরল তখন ওর কিছুক্ষণ পূর্বেরই হাস্যোজ্জ্বল সেই মুখ বিবর্ণ প্রায়, মুখে একরাশ বিষণ্ণতার ছাপ। আকসা এতক্ষণ ওর অপেক্ষাতে অধীর হয়ে বসেছিল। কলিকে ফিরতে দেখে কিছুটা থিত হলো, তবে ওর বিবর্ণ মুখ দেখে চিন্তায় পড়ল। কলি আকসার পাশে এসে বসে ওর কানে কানে চাপা স্বরে বলল, দুলাভাই এখানে নেই আকসা। নেই মানে? আকসা আশ্চর্য না হয়ে পারে না। আবারও অবাক কণ্ঠে কলিকে জিজ্ঞাসা করলেন, নেই মানে কোথায় উনি? দুলাভাই কোথায় গেছে সেটা অতিথিদের কেউ জানে না। তোর শ্বশুরবাড়ির সবাই টেবিলে আছে। তাদেরকে জিজ্ঞেস করতে যেতেই দেখি সবার মুখ থমথমে, তবে কেউ কিছু বলল না। তোর আম্মাকে গিয়ে বললাম, আন্টি আমাকে বললেন এখন চুপ থাকতে, হয়তো তিনি কিছু জানেন। ইরফান ভাইয়াকেও তো আশেপাশে দেখছি না কোথাও। আকসা স্থির চাহনিতে তাকিয়ে রইল সামনের দিকে। ওর চোখ দুটো একেবারে ভাষাহীন, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছে না আপাতত। বিয়ে করে মেজবা যাবে কোথায়, তাও আবার আকসাকে না দেখেই। আকসা এসব ভেবেই মাথা ব্যথা করছিল। তখনই ভেতর থেকে ওর ডাক পড়ল। ছোট খালা এসে বললেন আকসার মা ওকে নিচে ওর ঘরে ডাকছেন। আকসা কলি এবং খালার সাথে নিচে চলে গেল। অতিথিরা তখনও কানাঘুষে করছে। আকসা আর চোখে দেখল তাদের। আকসা নিজ ঘরে বিছানায় বসে আছে। সামনে ওর মা আয়েশা বেগম ওর হাত দুটো মুঠোয় ধরে নিয়ে বসে আছেন। আকসা দ্রুত কুঁচকে তাকিয়ে আছে মায়ের দিকে। কি যেন বলবেন ওর মা আয়েশা বেগম, তবে দ্বিধান্বিত প্রচুর, এই জন্য বলতে পারছে না। আকসা এবার ওর মায়ের দ্বিধা ভাঙতে নিজেই বলে উঠল, তুমি কিছু একটা বলতে চাইছো আম্মু? যা বলবে বলে ফেলো। পরামর্শ দেবে তো? শ্বশুরবাড়িতে কিভাবে চলাফেরা করতে হবে দাও, আমারও শিখে রাখা দরকার আছে। অবশ্য তুমি আমাকে খারাপ শিক্ষা তো দাওনি যে আমি সেখানে খারাপভাবে চলাফেরা করব। আয়েশা বেগম এবার ছলছল চোখে নত মুখ তুলে মেয়ের দিকে তাকিয়ে ভাঙা গলায় বললেন, পরামর্শ দেওয়ার মতো সময় এখন না মা, তোমাকে এখন কিছু ভিন্ন কথা বলবো, শক্ত থেকে শোনো। আকসা বুঝতে পারছে না ওর আম্মু কি এমন কথা বলবেন, কেন সবকিছু এমন অদ্ভুত ঠেকছে।
তবুও শান্ত গলায় বলল। আমি যে কোনো পরিস্থিতিতে শক্ত আছি আম্মু, তুমি বলো। আয়েশা বেগম এবার হালকা কেশে গলা পরিষ্কার করে বলতে শুরু করলেন। খেয়াল আছে মেজবা বিয়ের আগ মুহূর্তে উঠে গিয়েছিল আসর ছেড়ে? জি আম্মু। আসলেও আমার সাথে দেখা করতে এসেছিল, হ্যাঁ সেটা তো জানি। কিন্তু তুমি এটা জানো না। মেজবা মূলত আমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছিল, এমন কিছু কথা যায়, কিন্তু তুমি এটা জানো না। মেজবা মূলত আমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছিল, এমন কিছু কথা যা ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য আমার পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল, আমাকে দ্বিধায় ফেলে দিয়েছিল তোমার সাথে ওর বিয়েটা হবে কি না সেই বিষয়। কি এমন কথা আম্মু, আমাকেও বলো। আকসা ওর মায়ের কথা শুনে ক্রমাগত উদ্গ্রীব হয়ে উঠেছে। ধৈর্যের বাত মানছে না আর। আয়েশা বেগম ওকে হতভাগ করে দিয়ে বলে চললেন। আসলে মেজবা চট্টগ্রামে চলে গেছে, এতক্ষণে হয়তো রওনা দিয়েছে, পথেই আছে বোধ হয়। মেজবা আমাকে তখন এসে বলল, আম্মু আপনাকে আম্মু বলে সম্বোধন করলাম, যেহেতু আপনি আমার হবু শাশুড়ি। আমি ওকে আশ্বস্ত করতেই ও বলল। মেজবার কথাগুলো শোনার পর আমি এক মুহূর্তে থমকে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার ভবিষ্যৎ কী হবে, যেখানে তোমার স্বামী তোমাকে বিয়ে করার পর মুখও দেখতে পারবে না, তার আগেই তাকে মিশনে চলে যেতে হবে। তবে আমার দ্বিধা ভাঙলো মেজবার মুখটা দেখে। এত ভদ্র ভালো একটা ছেলে, এত বিনয় নিয়ে কথা বলতে পারে, আর ও আমাকে এমনভাবে বলে ডাকছিল যে আমি ওকে তৎক্ষণাৎ মনেই নিজের ছেলের জায়গা দিয়ে ফেলেছিলাম। তাই আর না করতে পারেনি মা। বিয়েতে মতামত দিয়েছি তখন, তোমাকে তখনই জানাতে পারিনি, কারণ ওই রকম সুন্দর একটা মুহূর্তে এই বিষয়টা জানলে হয়তো তোমার মন ভেঙে যেত। তবে এখন তো জানাতেই হতো। তোমাকে এখন একাই স্বামী ছাড়া তোমার শ্বশুর বাড়িতে যেতে হবে, কিছু করার নেই মা, এরকম নিরুপায় পরিস্থিতি। আকসা নিথুর চোখে তাকিয়ে আছে ওর মায়ের দিকে, কলিওকে শক্ত করে ধরে রেখেছে। আকসার চোখ ছলছল করছে। আয়েশা বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে বললেন। মেয়ে যাতে শক্ত থাকে এজন্যই কাঁদছেন না তিনি, কারণ লোকে বলে মায়ের কান্না দেখলে মেয়েরাও কাঁদে, একদম বাটারফ্লাই ইফেক্টের মতো। ওদিকে বাইরে থেকে তারা আসছে, সবাই গাড়িতে বসে পড়েছে, আকসার জন্য অপেক্ষা করছে তারা। আয়েশা বেগম একটুও কাঁদলেন না আজ। শুকনো মুখে মেয়েকে বিদায় দিতে এগিয়ে গেলেন তিনি। বাসের ঘরে একা বসে আছে আকসা। যে বাসুরে আজ মেজবার সামনে ওর বসে থাকার কথা ছিল, সেই বাসুরে আজ একা বসে আছে ও। কত শত স্বপ্ন ছিল ওর এই দিনটা নিয়ে, সব এক নিমিষে ভেস্তে গেল। মেজবা অন্তত ওর মুখটা দেখে যেতে পারতো। বধূ সাজে স্বামীর সামনে যাওয়ার স্বপ্নটাও আর পূরণ হলো না আকসার। আকসা এতক্ষণ কেঁদেছে। হঠাৎ ওর মনে হলো ও বোকামি করেছে। সৈনিকের স্ত্রীর এমন বোকা কাজে মানায় না। মিশন নেই তো গেছে মেজবা ইফতেখার, দ্বিতীয় বিয়ে করতে তো যায়নি। মেজবা শুধুমাত্র আকসারই আছে আর থাকবেও। মেজবা যে ওকে ভালোবাসে এই কথাটা স্মরণ হতেই এতক্ষণ জমা হওয়া সকল মন খারাপ উবে গেল আকসার। চোখ মুছে ফেলল ও। ঘরের দরজা অর্ধেক ভেজানো। এর শাশুড়ি ওকে রাতের খাবার খাইয়ে দিয়েছেন। ননদিরা এই ঘরে নিয়ে এসেছে ওকে। ড্রয়িং রুমে মুরব্বীরা বসে সম্ভবত মেজবার হঠাৎ চলে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছেন। আকসা গিয়ে দরজা আটকে দিয়ে আসলো। পুনরায় বিছানায় এসে বসে ফোনটা বের করলো পার্স থেকে। আজ সারা দিনেও আকসা ফোনটা হাতে নেয়নি। ভাগ্যিস ফোনে আজ ডাটা ছিল ওর। সব সময় ওয়াইফাই ব্যবহার করে বলে ডাটাও কেনা হয় না। তবে গতকাল রাতে কি মনে করে যেন কিনেছিল। যাক, সেটা কাজে লেগেছে। সদ্য শ্বশুর বাড়িতে এসে তো আর ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়া যায় না। আকসার আজ রাতটা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ মুভি দেখেই কেটে যাবে। আকসার ডাটা অন করতেই হুড়মুড় করে মেসেজ নোটিফিকেশন আসতে শুরু করলো। দেখলো হোয়াটসঅ্যাপে এক ফ্রেন্ড বিয়ের জন্য শুভকামনা জানিয়েছে। আকসা হোয়াটসঅ্যাপে ঢুকে সেই ফ্রেন্ডের মেসেজে রিপ্লাই করে কনভারসেশন থেকে বের হতে হঠাৎ খেয়াল করলো নিচের সারিতে মেজবার আইডির প্রোফাইল ফটো গায়েব।
আকসা কৌতূহল বশত ভিতরে প্রবেশ করলো মেজবা কি প্রোফাইল ফটো রিমুভ করেছে, কিন্তু কখন করলো? আকসা তো দুপুর 12টার দিকেও পুরনো কনভারসেশন পড়ার সময় প্রোফাইলে ফটো দেখেছে। মেজবার জলপাইয়ের রঙা টি শার্ট পরিহিত ফটো ছিল একটা। আকসা হঠাৎ কি মনে করে যেন মেজবাকে মেসেজ করলো, একটা লিখলো আছেন? কিন্তু মেসেজটা সেন্ড হলো না। আকসা হতভম্ব হলো এক মুহূর্তের জন্য। লোকটা কি অনলাইনে নেই, মিশনে আছে নাকি? আকসা তবু প্রথমে বুঝলো না, ওর মন মানছিল না। তবু কি মনে করে মেজবার নাম্বারে কল দিল, ফোন ব্যস্ত বলছে। আকসার এবার পুরোপুরি খটকা লাগলো একটা, ওর মন মানতে চাইলো না। ও মেজবার নাম্বারটা ওর সেই ফ্রেন্ডকে দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে দেখ, প্রোফাইল ফটো আছে কিনা। ওর সেই ফ্রেন্ড মিনিট খানেকের মধ্যে রিপ্লাই করলো। হ্যাঁ আছে দোস্ত, কেন, কে এলো? আকসা রিপ্লাই করলো না। রিপ্লাই করার মতো অবস্থায় নেই ও। মেজবা ওকে ব্লক করেছে, সত্যিই ব্লক করেছে। আকসার এখনো বিশ্বাস হচ্ছে না, অবিশ্বাসও ঠেকছে। কেন করলো মেজবা এমন, কেন কেন? আকসার তবু মনে হলো মেজবা বোধ হয় মিশনে আছে, এই কারণে ওকে ব্লক করে রেখেছে। আকসা নিজের মনকে উল্টোপাল্টা বুঝ দিতে লাগলো, তবুও মনে শান্তি পাচ্ছে না ও। ওর আরেকটা সিম ছিল ফোনে। আকসা সেই সিম দিয়ে আরেকটা হোয়াটসঅ্যাপে আইডি খুললো তৎক্ষণাৎ। এরপর সেখানে মেজবার নাম্বার উঠিয়ে সেভ করে মেসেজ দিল ওকে, শুধু লিখলো মেজবা। মেসেজ সঙ্গে সঙ্গে সেন্ড হলো, তার মানে মেজবা অনলাইনে আছে। মিনিট খানেক পরে মেসেজ সিন হয়ে রিপ্লাই আসলো, জি, কে? আকসা বলছিলাম। ও, শুধু ও। এটা কেমন রিপ্লাই? আকসা ভেবে পেল না, ও উদ্গ্রীব হয়ে লিখলো, ব্লক কেন করেছেন আমায়? আই এম বিজি নাও, পরে কথা বলছি। আকসার মনে হলো মেজবা ওকে এড়িয়ে যেতে চাইছে, তবুও থামলো না, পুনরায় টেক্সট করলো। আপনি আগে বলুন ব্লক কেন করেছেন আমায়? মিশনে গিয়েছেন তাই? আমায় বলে যেতে পারতেন না? অপেক্ষায় ছিলাম আমি আপনার, কবে ফিরবেন আপনি? আকসা মেসেজটা লেখার পর তৎক্ষণাৎ সিন হলো না, মিনিট 5 পরে সিন হলো। এতক্ষণ আকসা ফোনের দিকে উদ্গ্রীব হয়ে চেয়েছিল। টেক্সট সিন হওয়ার পরই একটা মেসেজ আসলো। আকসা মেসেজটা দেখে হতভম্ব হলো। মেসেজে শুধুমাত্র 5টি বাক্যে লেখা রয়েছে, There is no guarantee that I'll ever return. From my side, I'm giving you complete freedom. Live your life beautifully without waiting for me. It's better not to hope for my return. Don't let that hope leave dark circle beneath your eyes. I don't want my absence to carve dark circles under your eyes. আকসা দ্বিতীয় নাম্বার থেকে মেজবা ওকে এখনো অবধি ব্লক করেনি, বরং সেভাবেই ফেলে রেখেছে। বিয়ের সপ্তাহখানে কেটে গেছে ওদের। ক্যালেন্ডারের পাতায় গুনে গুনে তারিখের হিসাবটা মনে রাখছে আকসা। দিন কিভাবে কেটে যায়, অথচ মেজবার সাক্ষাৎ পাওয়া যায় না। আকসা মাঝে মধ্যেই মেসেজ দেয় মেজবাকে, এমন না যে লোকটা একেবারে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বরং আকসা যদি মেসেজ করে কেমন আছেন, তার 2-3 দিন পরে মেজবা সেই মেসেজে রিপ্লাই করবে, বলবে আলহামদুলিল্লাহ, ভালো আছে। তুমি? ব্যাস এতটুকুই। সব সময় এমন রিপ্লাই আসে, এর ব্যতিক্রম কখনো ঘটে না। আকসা যেন অভ্যস্ত হয়ে গেছে এসবে। ও জানে মেজবাই জবাবই দেবে, 2-3 দিন পরে রিপ্লাই করবে, তবুও অপেক্ষা করে, আশায় থাকে এই বুঝি মেজবা রিপ্লাই দিল বলে হয়তো কখনো ব্যতিক্রম কিছু ঘটবে। আকসা অনেক সময় বিভিন্ন দরকারেও মেজবাকে মেসেজ দেয়। এই যেমন গতকাল মেসেজ করেছিল। মেজবার পরিবারের কেউ তাকে কলে পাচ্ছে না, বোধহয় ব্যস্ত ছিল। আকসাকে ওর শাশুড়ি বলেছিলেন যেন মেজবাকে একটা মেসেজ দিয়ে রাখে যায়, ব্যস্ততা কমলেই মামুনিকে একটা কল দিতে। আকসা সেই মোতাবেক গতকাল সকালে মেজবাকে মেসেজ করেছিল। আপনি ব্যস্ততা কাটিয়ে প্লিজ আপনি মামনিকে আগে একটা কল দিবেন। মেজবা করার পরে আকসা আর হোয়াটসঅ্যাপে ঢোকেনি। আজ ওর ভার্সিটিতে ক্লাস ছিল। দুপুর 1:30টার দিকে ক্লাস শেষ করে সবে শ্বশুরবাড়িতে এসেছে। ড্রয়িং রুমে আসা মাত্র দেখলো মিহি আর জ্যামিয়াপু সবার সাথে বসে আছে সোফায়। আকসা দ্রুত ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আগে জ্যামিয়াপুর ছেলে আয়নকে কোলে নিল। আয়ন আবার বড্ড তার মামির নাওটা। যেদিন তার মামি তাকে প্রথম কোলে নিয়েছিল সেদিন থেকেই সে বেশ মামি ভক্ত। মামিকে পেলে মায়ের কোলেও থাকতে চায় না। আকসা তৎক্ষণাৎ তাহসিনকে
দোকানে পাঠিয়েছে আয়নের জন্য চকলেট কিনে আনতে। আয়ন তার মামিকে দেখলে চকলেটের আবদার করবে। জ্যামি আপুর হাজবেন্ড দেশের বাইরে থেকে আসছেন আগামী সপ্তাহে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে সবার সাথে। জ্যামি আপুর নিমন্ত্রণ জানাতে এসেছেন সবাইকে। তার স্বামী আফসান শিকদার যেদিন দেশের বাইরে থেকে আসবেন সেদিন সবাইকে তার শ্বশুর বাড়িতে যেতে হবে। ঈশা বেগম বললেন, আমরা অবশ্যই যাব মা। আফসানের সাথে কতকাল হলো দেখা হয় না। ছেলেটা দেশের বাইরে গেছে তো সেই বছর খানেক হয়ে গেল। মাঝে মধ্যে যদিও ফোনে কথা হয়, কিন্তু ফোনে কথা বলা আর সামনাসামনি দেখা হওয়া কি আর এক হলো? এই যে দেখ তোর ভাইটা, তার দেখা সাক্ষাৎ তো বছরে একদিনও পাওয়া যায় না। বিয়ে করেই কি এক জরুরি মিশনের কথা বলে চলে গেল। এরপর মিশন শেষ হয়েছে, ছুটি পাচ্ছে, তবুও নাকি সে ফিরবে না। তার নাকি অনেক কাজ, এখন ছুটি নিতে চায় না। ভাই, জ্যামি আপুর হঠাৎ কি যেন মনে হলো। সে বলল, ভালো কথা মনে করিয়েছো মামি। ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়েছে 2 দিন আগে। এরপর আর ওর সাথে কথা হয়নি। ওর সাথে এখন কথা বলা খুব জরুরি, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। ওকে তো আমরাও কেউ ফোনে পাচ্ছি না। আকশা মেসেজ দিয়ে রেখেছে, মেসেজও সিন করছে না। জ্যামি আপু একটু আর চোখে দেখলেন আকসাকে, তারপর হঠাৎ চুপ হয়ে গেলেন। বিড়বিড় করে কি যেন বললেন। আকসা ব্যাপারটা খেয়াল করলো, তবে কিছু বলল না। আকসা বাইরে হই হট্টগোল চলছে অনেক। আকসা কিছুক্ষণ হলো ঘরে এসে বসেছে। ভার্সিটি থেকে ফিরেছে দেরি হওয়ায় সবার সাথে বসে দুপুরে খাবার খাওয়া হয়নি ওর, তাই ওর শাশুড়ি এসে খাবার দিয়ে গেছেন ঘরে। আকসা ধীরে সুস্থে খাচ্ছিল আর ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিল। তখনই টুংটাং মেসেজ নোটিফিকেশন আসলো। আকসা নোটিফিকেশন চেক করতে দেখলো মেজবা মেসেজে রিপ্লাই করেছে, তাও এত দ্রুত। ও চটজলদি হোয়াটসঅ্যাপে গেল। কনভারসেশনে ঢুকতে দেখলো মেজবা রিপ্লাইতে লিখেছে, ওকে। শুধুমাত্র ওকে, এর বেশি কিছু নয়। মেজবা অনলাইনেই ছিল। আকসা পুনরায় মেসেজ করলো, কোথায় ছিলেন আপনি? কেন? 2 মিনিট পরে মেসেজের রিপ্লাইতে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো মেজবা। অর্থাৎ লোকটা জানতে চাইছে আকসা এই প্রশ্ন করছে কেন। আকসা কিছু মুহূর্ত স্তম্ভিত রইল, নিজেকে এথিত করে ধীরে সুস্থে ঢোক গিলে রিপ্লাই করলো, অন্য সময় তো তবু দিনে একবার হলেও বাসার সবার কথা বলেন, সবার সাথেই কথা বলেন, অথচ আজ 2 দিন হলো আপনি কারো কল ধরছেন না। সবাই খুব চিন্তা করছিল। আমার তো রীতিমতো হয়রান হয়ে গিয়েছিল। আমায় বারবার করে বলেছিলেন যেন আপনাকে মেসেজ দিয়ে রাখি। ও আচ্ছা। আবারও একই রকম জবাব। লোকটা কি এসবের বাইরে আর কোনো কথা বলতে পারে না? অথচ বিয়ের পূর্বের কিছুদিন কথাবার্তা শুনে মনে হতো যেন মুখে মধু ঝরে, অথচ এখন 10টা কথা বললে একটা জবাবও ঠিক মতো আসে না। আকসা রীতিমতো উদ্গ্রীব পাগল হয়ে যাচ্ছে। এমন আচরণ কেন করা হচ্ছে ওর সাথে? এমন না যে আকসাকে কখনো একটু কটু কথা বলেছে বা ওর সাথে বাজে আচরণ করেছে, কখনো ওকে অপমানও করেনি। তবু আকসা মেজবার এই নির্লিপ্ত আচরণে ভেতরে ভেতরে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আকসা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো, আপনি কি খুব বেশি ব্যস্ত মেজবা? নো, তাহলে এমন ব্যস্ততা কেন দেখাচ্ছেন? এমন কেন আপনি? আমি এমনই। আমি শুধুমাত্র আম্মার জন্যই মেসেজ করেছিলাম আপনাকে। উনি টেনশন করছিলেন, অথচ আপনার কোনো প্রতিক্রিয়াই নেই। একটা কথা বলো তো আকসা। এতক্ষণে এতগুলো দিন পর মেজবা আকসার নামটা উচ্চারণ করলো। আকসার মন ক্রমাগত অস্থির হয়ে চলেছে। ও নিজের নামটা মেজবার মুখে শুনে একটু নড়ে চড়ে বসে বলল, জি। এবার মামুনের জন্য না হয় বুঝলাম, তবে সবসময় তুমি আমাকে মেসেজ করো কেন? মানুষ ডিস্টার্ব ফিল করতে পারে, এটা তো বোঝা উচিত। আকসা হতভম্ব হলো। ডিস্টার্ব? ও মেজবাকে ডিস্টার্ব করে? আকসার হৃদয় বিবর্ণ হয়ে যাচ্ছে। এত ঠান্ডা মাথায় ভদ্র ভাবেও যে কেউ অপমান করতে পারে সেটার ধারণাই ছিল না আকসার। ওর গলা ব্যথা করছে, চোখ জ্বালাপোড়া করছে। আকসা নিজেকে যথেষ্ট সামলে নিয়ে ফ্যাকাশে মুখে জবাব দিল, আর করব না ডিস্টার্ব। ওকে। আকসা হঠাৎ কি মনে করে যেন পুনরায় বলল, শেষ একটা কথা বলি মেজবা। ইয়া বলো। আপনি কি একা থাকার প্ল্যানিং করছেন?
মানে আপনি একা থাকতে চাইছেন? ইজ দিস এনি অফ ইউর কনসার্ন? ইয়া। করা জবাবটা পেয়েও আকসার থামলো না। ও আরো শক্ত হয়ে জিজ্ঞেস করলো। শেষবার তো, আর ডিস্টার্ব করব না, বলুন আগে। এবার ওপাশ থেকে ছোট্ট করে জবাব এলো। আকসার মনে যা চলছে সেটা শুধু ওই ভালো জানে। ও ঠোঁট টিপে হাসি আটকে লিখলো। আপনি তো মানুষ, তাই না? তাহলে আপনি সারা জীবন একা থাকবেন কি করে? আপনার ইচ্ছে করবে না? মানে? মেজবা বোধহয় ইতিমধ্যেই ফোনের ওপাশ থেকে ব্রু কুঁচকে ফেলেছে। আকসা কল্পনা করে মৃদু হাসলো। ও আবারও বলল। মানে বলছিলাম, প্রত্যেকটা মানুষেরই স্বাভাবিকভাবে জৈবিক চাহিদা থাকে, আপনারও নিশ্চয় আছে। তাহলে বউ ছাড়া কি করে একা থাকবেন আপনি? আপনার চাহিদা নেই কোনো? আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আকসা বোধ হয় জানতো এমন জবাবই আসবে। ও মুহূর্তের মধ্যে টাইপিং করলো। তাহলে কি আপনি গিয়ে? মেসেজটা সিন হলো। নীল টিকা চিহ্ন ওঠা মাত্রই আকসা তড়িৎ গতিতে ডান পাশের অপরের দিকে 3 ডটে ক্লিক করে মেজবাকে ব্লক করে দিল। যাক বাবা, অবশেষে শান্তি পাওয়া গেল। এত ঠান্ডা মাথায় করা অপমানের বিপরীতে সামান্য কিছু তো ফিরিয়ে দেওয়াই যায়। মেজবা ইফতেখারকে খুব ভালো করেই চেনে আকসা। এই সামান্য কথায়ও যে তার মন মস্তিষ্ক কিভাবে দিনের পর দিন জ্বলে পুড়ে ছারখার হতে থাকবে সেটাও এই মুহূর্তে ও খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। মৃদু হাসলো আকসা। এতক্ষণ জ্বলতে থাকা হৃদয় শান্ত হয়েছে ওর। মেজবার সাথে আর কখনো কথা হবে না ওর। তবে এতটুকু ওকে যেই প্রশান্তি দেবে, তার সাথে কয়েক জনম কথা না বলার যেই যন্ত্রণা, সেটার পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। আকসার আর কিছুই যায় আসবে না। ও মিনিট 15 ঘরের মধ্যে আনন্দের নাচানাচি করে এরপর বাইরে বের হলো। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়াতেই দেখলো সবাই খুব সিরিয়াস হয়ে কি যেন বলা বলি করছে। আকসা প্রথমে বুঝতে পারলো না কি কথা হচ্ছে। হঠাৎ মিহি উঠে এসে ওকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল। ভাইয়া বাসায় ফিরেছে ভাবি, আগামী সপ্তাহে ফিরেছে। মিহি খুশিতে একটা চিৎকার দিল। এদিকে প্রথমে মস্তিষ্কে ঢোকাতে না পারলেও কিছু মুহূর্ত পরে উপলব্ধি করতেই আকসার চমকে উঠল। মেজবা ফিরছে মানে? তাও আগামী সপ্তাহে?